নমস্কার, আমুদুরিয়া নিউজের সবাইকে স্বাগত। আমি কিশোর, আমার সঙ্গে রয়েছেন কল্যাণময় দাস। কি বলবো, কবি, অভিনেতা, নাট্যকার, কিচ্ছু বলতে হবে না, জনতা, নাগরিক। আজকের রাজনীতি বিভাগে কল্যাণময় দাস কেন? কল্যাণময় দাসও রাজনীতি করেন, কিন্তু গোপনে, কারণ উনি কাউকে না কাউকে ভোট দেন। অবশ্যই আপনিও দেন, আর যারা নোটায় দেন তারা তো আলাদা দলের জন্ম দিতে পারেন। কি ঠিক বললাম তো? একদম 100%। আমরা একদম প্রথম প্রশ্নে আসি যে এখনকার রাজনীতি ঠিক কেমন, মানে কতটা ভালো, কতটা নোংরা, কতটা ধান্দাবাজি, কতটা সমাজসেবা, কতটা নিজের আখের গোছানো। তোমার কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা, আমি যা যা আমার চারদিকে দেখি বা দেখে বড় হচ্ছি আস্তে আস্তে, সেটা হচ্ছে ধান্দাবাজি। 100% ধান্দাবাজি এবং নিজের আখের গোটানো। 100% ধান্দাবাজি রাজনীতি। 100%। আর যে কাজ হয়, অর্থাৎ রাষ্ট্র যে কাজগুলো করে সেগুলোর পেছনেও ধান্দাবাজি আছে। ওটাকে ক্রনিক ক্যাপিটালিজম বলে। না, ক্রনিক ক্যাপিটালিজম, কিন্তু ধান্দাবাজি আছে রাষ্ট্র তো ওর একটা মধ্যে। সমাজকে উন্নত করার চেষ্টা করে বলে। হ্যাঁ, উন্নত করার তার মতো করে, তার চিন্তা করে, মানে তার অর্থনৈতিক উন্নতি হলে ও সেভাবে যে রাষ্ট্রের উন্নতি হচ্ছে। তার মানে তুমি বলছো 100% ধান্দাবাজি যদি হয়, 100%। তাহলে তুমি নাম না করে বলো, তোমার জীবনে ছোট থেকে এই বয়স অবধি আসায় তুমি কতজন নেতাকে দেখেছো? 1, 2 জন, 4 জন, 5 জন বলতে পারো, যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে? প্রচুর। প্রচুর না, এরকম বলো তুমি না একটা না, দুটো। প্রচুর। আমি নাম বলবো না, নাম বলতে চাইছি না, নাম বলবো বলো না। বলো। প্রচুর প্রচুর, মানে আমি কিরকম দেখেছো দেখো, তাকে? আমি একটা কথা বলি, তুমিও দেখেছো যেটা, আমিও দেখেছি। না না, তুমি কিরম দেখেছো তাদের প্রথম দিকে, আর এখন কিরম প্রথম দেখো? দিকে, এইটা একটা খুব ভালো কোশ্চেন। প্রথম দিকে যাদেরকে আমি হেঁটে শহরে আসতে দেখেছি, তারা পরবর্তী সময়ে দামি গাড়িতে করে শহরে আসে। দামি গাড়ি মানে 15-20 লাখ টাকা দামের গাড়ি? মিনিমাম 20 লাখ টাকা, 15 লাখ টাকার কোনো গাড়িই হয় না। 20 লাখ টাকা তাদের কাছে, 20 থেকে 30-35 লাখ টাকার গাড়ি করে তারপর তারা শহরের পার্টি অফিসে আসে, এমনও দেখেছি আমি। আমি একটা জিনিস জানতে চাইবো, আমার কৌতূহল আছে। বলো। তাদের শুরুতে কটা আংটি ছিল, পরে কটা আংটি, গলার চেনের ওজনটা কত ছিল, আর এখন কত? শুরুতে আংটি, শুরুতে হাতে কোদাল ছিল। বলো কি? হ্যাঁ, শুরুতে হাতে কোদাল ছিল তাদের। আর এখন? শুরুতে হাতে ওই ওই কি বলে, কল বসানো, হ্যাঁ, কল বসানোর যে ইয়ে বলে ওটাকে কি বলে? টিউবওয়েল বসানোর। টিউবওয়েল বসানোর ওটাকে কি বলে? যন্ত্রটা, বোরিং মেশিনের। বোরিং মেশিনের, বোরিং মেশিনও না, মেশিন তো অনেক বড় ব্যাপার। বোরিং মেশিনের যে কবজা মেশিন টানার না, জন্য, ওই রেঞ্জ ছিল। এখন তার হাতে, তার গলায় এখন প্রায় 8 ভরি 9 ভরি করে সোনা। বাবা, তার মানে যখন তাদের সাথে তোমার দেখা হয় এখন, তুমি প্রকাশ্যে নিশ্চয়ই হ্যালো হাই করো, আর মনে মনে কি বল? অবশ্যই করি, অবশ্যই তাদেরকে হ্যালো হাই করি, কারণ দাদা ভালো বা ভাই ভালো, কিন্তু মনে মনে কি বল? এইখানে একটা ব্যক্তিগত বিষয় আছে। ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতভাবে সে আমাকে, আমার কোনো মানে সরাসরি অপকার করেনি, এইটা একটা মানুষের বিষয়। না, তাকে ভালো বলছো, কিন্তু মনে মনে কি বলছো? মনে মনে বলছি যে, রাজনৈতিক জায়গার থেকে বলছি যে, মনে মনে যে এই রাজনীতিটা ভালো না, ধান্দাবাজির রাজনীতি, আখের গোটানোর রাজনীতি, এইটাই বলছি। আর কি বলবো? তাকে তো গালি দিতে পারছি না, না, বা গালি দেবও না তাকে। হ্যাঁ, কিন্তু রাজনীতিটা যে কত নোংরা পরিস্থিতিটা চলে গেছে, সেটা এদেরকে দেখলে পারেই, এদের বিগত 15-20 বছর দেখলে পারেই এদেরকে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এই না, আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি তো দীর্ঘদিনের সাংবাদিক, এবং মানে মানে একটা জবরদস্ত সাংবাদিক তুমি। তো তোমাকে মানে তোমার দেখা কয়েকজন নেতার কথা বলো, যে তোমার দেখা কয়েকজন নেতার কথা বলো যাদেরকে মানে দুর্নীতিবাজ, ধান্দাবাজ, আখের গোটানো লোক এরকম মনে হয়। দেখো, আমি যাদের দেখেছি সবাইকে তো দুর্নীতিবাজ বলতে পারবো না, কিন্তু আমি 2-1টা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, কারণ আমি যতগুলো জানি সব এক্সাম্পল দিতে গেলে এত কম সময় হবে না। আমি একটা পা ভাঙার গল্প বলি তোমাকে। সে নেতা ধরো 80-র দশকের দিকে, শেষের দিকে তার পা ভেঙেছে। পা ভাঙার পরে তিনি একটা জনপ্রতিনিধি, কিন্তু নির্বাচিত। পা ভাঙার পরে তিনি সরকারি হাসপাতালে স্পেশাল ট্রিটমেন্ট পাবেন, জনপ্রতিনিধি। তার পা প্লাস্টার করে দেওয়া হয়েছে।
বিনে পয়সায় সরকারি গাড়িতে গেছেন এসছেন। আমি একদিন একজন খুব প্রভাবশালী প্রমোটারের বাড়িতে বসে আছি, যে বেআইনি বিল্ডিং টিল্ডিং নিয়ে কথাটা তো বলতে গেছি। আমি যখন ঢুকলাম তখন দেখছি উনি ওই প্লাস্টার করা অবস্থায় সেইখান থেকে লিফট থেকে নামছেন, আচ্ছা, সেই বিল্ডিং। তা আমি বললাম কি ভালো? বললো হ্যাঁ ভালো। তো উনি চলে গেলেন। পরে আমি ওনাকে গিয়ে বললাম যে এখানে অমুককে দেখলাম, কোথায় এসেছিলেন? এখানে ওনাকে থাকেন? বলছে না আমার কাছে এসেছিল, কোনো পা ভেঙেছে, অনেক টাকা খরচ হয়েছে বললো, তাই আমি ওনাকে 2 লাখ টাকা দিলাম। 80-তে 2 লাখ টাকা? হ্যাঁ। আমি বললাম মানে? বললো পা ভাঙাটাকেও কীভাবে পলিটিসাইজ করা যায় আপনি ওনার থেকে শিখে নেন। বুঝতে পেরেছো? একদম। তো এইবার হচ্ছে আরেকজনের কথা বলি। একজন নেতা, উনি অনেক দিন বিরোধী দলে ছিলেন, তারপরে শাসক দল হয়ে গেলেন। উনি হওয়ার পরে দেখলাম কোথায় কোথায় এখানে একটা বিল্ডিং বানাবো, ওখানে একটা বিল্ডিং বানাবো, এখানে এটা করতে হবে, ওখানে শুধু বিল্ডিং বানান। আচ্ছা। আমি খুব কৌতূহলী বললাম, তো আমি কি কোথায় কোথায় বিল্ডিং বানাচ্ছেন? যে এখানে আমার অমুক এটা হবে, এখানে ওটা হবে, এটা হবে। যত বড় বিল্ডিং তত উদ্দীপিত, খুশি। পরে আমি জানলাম মানে এই বিল্ডিং বানাতে গেলে যত বড় বিল্ডিং হবে তত বাজেট, তার 20-30%। এবার ধরুন একটা বিল্ডিং বানাতে গিয়ে সে 12 কোটি টাকা খরচ দেখাবে, তার খরচ হবে হয়তো 7 কোটি টাকা। এই 5 কোটি টাকা সে নানাভাবে মারবে, পরিষ্কার মারবে, একদমই তাই। এইটা তো বিল্ডিং বলছো। আরেকজনকে আমি দেখেছি, আমি তো দীর্ঘদিন পুরুলিয়ায় কাজ করেছি, মানে ওই দিকটায় কাজ করেছি, এখানেও দেখেছি। আমি দেখেছি এই ব্যাপারে পুরুলিয়ার সাথে মানে উত্তরবঙ্গের মিল আছে। কি বলো তো? মানে এই ধরনের নেতারা যখনই ক্ষমতায় চলে আসেন তারা তখন জলাশয় সংস্কার করেন, নদী সংস্কার করেন। মানে ধরো তুমি, আমি ওখানে দেখেছি, ওখানে তো খরা প্রবণ এলাকা, জলাশয় সংস্কারে প্রচুর টাকা আসে। সংস্কার হলো, জলাশয় হলো, জল এলো, বর্ষার আগে আগে হবে, বর্ষায় জল ভরে গেল, বললাম দারুণ সংস্কার হচ্ছে, বর্ষার পরে জল শুকিয়ে গেল। সংস্কার কেন হয়? বর্ষার পরে যাতে জল থাকে, লিন সিজনে যাতে জল থাকে। এখানে নদী, পুকুর, সমস্ত লেক সংস্কার হয়। তুমি কত মাটি তুলেছো আর কত মাটি কোথায় ভেসে গেছে কে জানবে? কে হিসেব করবে? আমি একটা উদাহরণ দিই তোমাকে। হ্যাঁ বলো বলো। কুচবিহারের উদাহরণ দিই, কুচবিহার শহরের উদাহরণ দিই। আমি ছোটবেলা থেকে দেখেছি কুচবিহার শহরে ভারী বৃষ্টি হলেও কোনোদিনও জল জমতো না। দুটো কারণে জল জমতো না, সেটা মহারাজারা সেটা তৈরি করেছিলেন। একটা হচ্ছে যেখানে রাসমেলার মাঠ যেটাকে বলি, আর একটা হচ্ছে পুলিশ লাইনের মাঠ বলি। এই দুটোকে না ডাম্পিং, ওয়াটার ডাম্পিং এবং চলে যাওয়া, কিছুক্ষণ পরে চলে যাওয়া, এইটা করে দিয়েছিলেন। তো আমাদের ওখানে নাম বলছি না, একজন পৌর প্রধান ছিলেন, তিনি কয়েক কোটি টাকা খরচ করে ওই দুটো বালি ফেলে উঁচু করে দিলেন, জল নেমে যাবে। ঠিক আছে। এইবার বর্ষায় কুচবিহারের এমন কোনো বাড়ি নেই যেখানে জল ঢোকেনি, এমন কোনো রাস্তা নেই যেখানে জল স্ট্যাগন্যান্ট হয়নি। তাহলে সেই নেতাকে তো আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। একদম ধন্যবাদ দেওয়া উচিত। তার মানে যদি দুর্নীতিতে অস্কার থাকতো, কোচবিহারের ওই নেতা দাবিদার? একদম দাবিদার, একদম একদম। এবার তুমি যেটা বলি দলবদল, যে কথাটা, প্রসঙ্গটা এবার আসি, যে এখন তো কি হয়, ট্রেনটা কি দলবদল। এবার অনেক সময় দলবদল মানে কি, তুমি একটা দলে আছো আর একটা দলে যাচ্ছ, আবার একটা দলের থেকে জিতেছো, সেই দলটা না ছেড়ে তুমি অন্য দলকে সাপোর্ট করছো। এইটা কেমন দলবদল? আমাদের যে সংবিধানে দলবদল নিয়ে যে সংশোধন হয়েছিল, যে দলবদল করলে তার জনপ্রতিনিধির জায়গাটা চলে যেতে পারে, বিধায়ক পদ বা সাংসদ পদ চলে যেতে পারে, সেখানে কিন্তু বলা হয়নি, ভাবা হয়নি কখনো যে আমি ওই দলেই থেকে বা অন্য দলে থেকে ঘুরিয়ে কায়দা করে কিভাবে অন্য দলকে সাপোর্ট করব। দল বদলে কিন্তু একটা, প্রথমে বলে দিই, একটা সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা থাকে, সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে। যেমন ধরো 100 ভাগ ভূমিকা থাকে। আমি কিছু এক সাংবাদিককে চিনি যারা অনুঘটকের কাজ করেছেন, মানে এই দল থেকে একে টেনে আনা, ওই দল থেকে একে টেনে আনা, তারা ফ্লাইটে যাতায়াত করে সেই কাজগুলো করেছেন। অনুঘটক বলছি কারণ দেখো, যদি পাতি আড্ডায় এই কথাগুলো হয় তাহলে দালাল বলা হবে, তো সেটা তো শুনতে খারাপ লাগবে না।
ঠিক। আমি যদি বলি দালাল সাংবাদিক, সেটা তো ভালো লাগবে না। না, অনুঘটক বললে একটা ভদ্রস্থ লাগবে, তারা এরা অনুঘটকের কাজ করেছেন। এইরকম হচ্ছে, তারা কি পেয়েছেন বিনিময়ে? কেউ টাকা পেয়েছেন, কেউ বিদেশ ভ্রমণ পেয়েছেন, মুখ্যমন্ত্রী সফরে গেছেন, কেউ আবার সরকারি কমিটিতে দিনের পর দিন বছর পর বছর থাকার সুবিধা পেয়েছেন। এরকম আছে, এখনো আছে, এখন বললে তো হবে না। তুমি নাটকের দুনিয়ায় যুক্ত, সিনেমার দুনিয়ায় যুক্ত, তুমি সিরিজের ছবিতে অভিনয় করেছো, অনেক অভিনয় করেছো তুমি। এবার তুমি একটা জিনিস বলো, সরকার বদলাতে এই যে কবির, দেখা যায় এক সম্পাদককে আমি দেখলাম যে এক বিজেপি নেতার সাথে ছবি দিয়ে বলছেন উনি আমার পুরনো বন্ধু, বা অমুক একজনকে দেখছি আমি, কবিকে দেখছি একজন বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে মঞ্চে ফুল দিচ্ছেন, গল্পকারকে দেখছি বিজেপি নেতার প্রশংসায় গদগদ হয়ে যাচ্ছেন। তো সরকার বদলাতেই এই যে তাদের মনের ভেতরে বদল হয়, এই রসায়নটা কি তোমার মনে হয়? না না, এইটা কোনো রসায়নই না, এটা হচ্ছে একটা কি বিষয়, এটা হচ্ছে যে মানে যে করছে এই কাজটা, বা যারা করছেন তারা না লেখকও না, শিল্পীও না, কবিও না, তারা ভান করছেন যে আমি লেখক, আমি শিল্পী, আমি কবি। কিন্তু লেখেন তো, কবিতা লেখেন, গল্প লেখেন, ছাপা হয়, দেখি, সেটা পড়ে। মুহুরিরাও লেখেন, তো মুহুরিরা কি লেখক? দলিল লেখক। হ্যাঁ, দলিল লেখক। তো ওরা কি লেখক? তো দলিল লেখক হচ্ছে তোমারও লিখবে, আমারও লিখবে, বাদীরও লিখবে, বিবাদীরও লিখবে। তো ওটা তো তার উপার্জন। এই এখনকার এই সময়ের যারা শিল্পী, লেখক, যারা এরকম করেন, কবিরা এরকম করেন, তারা হচ্ছে মূলত ওইটা তাদের জীবিকা, একটা আলাদা জীবিকা। তো সে শিক্ষক হতে পারেন, যে কেউ হতে পারেন, তার মূল জীবিকা, কিন্তু এটা তার একটা পাশাপাশি জীবিকা। যে এইখান থেকে আমি কবিতা বলতে গেলে আমি সরকারের আমাকে যখন ডাকবে আমি 3,000 টাকা পাবো, এইটা তারা আলাদা জীবিকা। ওইটা এরা কবিও না, এরা এবং ফেসবুকে পোস্ট করবে, পোস্ট করবে। সেটা ফেসবুকে পোস্ট করলে তার একটা সমাজে একটা তাকে একটা কেউ কেটা বলে ভাববে, এইটাই ব্যাপার, আর কিছু ব্যাপার না। তাহলে এদের সাথে এই যে ধরো তৃণমূলের টিকিটে বিজেপির বিরোধিতায় যে অনেক এমপি জিতেছেন, তারা এখন কি একটা এনসিপিআই দলকে একটা সাপোর্ট করছে, এবং তাকে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের সাথে ব্রেকফাস্ট ডিনারে। তাহলে তাদের সাথে আমাদের এই কবি সাহিত্যিক বা যারা নিজেদের মানসিকতা পাল্টে ফেলছেন, তাদের কি পার্থক্য কোনো পাচ্ছ? কবি সাহিত্যিকদের কথা ছাড়ো, পার্থক্যের জায়গাটাও ছাড়ো, আমি তোমাকে তাহলে বলি এই নেতা নেত্রীদের কথা বলো যারা ভোটে জিতেছেন। ধরো তোমার কোচবিহারের একজন নেতা আছেন, নাম বলছি না, যিনি জিতেছেন, তৃণমূলের টিকিটে জিতেছেন, বিজেপির বিরোধিতায় জিতেছেন। তিনি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা যাচ্ছে তাকে হাসি হাসি মুখে ছবি তুলতে। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে গালাগাল করে ভোটে জিতলো, তারা এখন তার সাথে ব্রেকফাস্ট বা ডিনারে যোগ দিচ্ছেন। তার এলাকায় কি বার্তা যাবে যারা ওনাকে ভোট দিয়েছেন? তার এলাকায় কি বার্তা যাবে? তার এলাকায় ডিম ছোড়া বার্তা। সেটা তো আরো খারাপ। সেটা তো খারাপই। আমরা তো দেখলাম যে তারা অনেকদিন ঢুকতেই পারেনি সেই এলাকায়, ডিমের ভয়ে। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না কল্যাণ, যে চাকরি বদলাতে পারে, একজন টাটা থেকে বিড়লায় যেতে পারে, একটা সফটওয়্যার কোম্পানিতে আরেকটা সফটওয়্যারে যেতে পারে, স্বামী স্ত্রী বদলাতে পারে, স্ত্রী স্বামী বদলাতে পারে, মানে ডিভোর্স করে অন্য কাউকে বিয়ে করতে পারে, খেলোয়াড়রা দল বদলাতে পারে। তাহলে রাজনৈতিক নেতারা দল বদলালে সমস্যা কি? সমস্যা তো নেই, অবশ্যই সমস্যা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে রাজনৈতিক নেতা দল না বদলে এক দলের টিকিটে জিতে সেই দলটা না ছেড়ে আরেকটা দলকে সমর্থন করে, সেইটা কিন্তু আইনের মধ্যে ফাঁক রয়ে গেছে। অবশ্যই ফাঁক রয়েছে, এবং এইটা তো একটা সময় মানে তুমি তো এটা খুবই ভালো জানো, রাজীব গান্ধীর সময় এরকম একটা আইন করা হয়েছিল, কিন্তু সেই আইনটা হয়নি আর কি। মানে এখানে একটা প্রশ্ন করি তোমাকে, এই চায়ের দোকানে বা বিভিন্ন যে আড্ডা দাও, সেখানে এই বিষয়টা ওঠে না? কি বলে সবাই এদের সম্পর্কে, কি বলে? তাদের কথা শুনেই তো আমি বলছি, থরি আমার কথা বলছি আমি। তারা কি বলছে? তারা তো বলছে যে এরা জঘন্য, আমি যাকে ভোট দিলাম সে ওই দলে চলে গেল, সে তার সাথে ডিনার করছে, লাঞ্চ করছে, অমুক করছে, তমুক করছে, যাকে আমি যা খুশি বলে, যা খুশি বলে, যা বলা যাবে না, জঘন্য রকম না, ওই সমস্ত গালিগালাজ এইরকম আমরা ওপেন প্ল্যাটফর্মে বলা যাবে না, সোশ্যাল মিডিয়া বলা যাবে না, বলা যাবে না। এটা মানে ভোটাররা যে ভেতরে ভেতরে প্রচন্ড তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছে। হ্যাঁ, তো এই অভিজ্ঞতাটা কিন্তু শুধু ভোটাররা নয়, দলের নিম্ন জায়গার ক্যাডাররাও তাই। ক্যাডাররা কিন্তু ভীষণ হতাশাগ্রস্ত। এই যে কাণ্ড কারখানাগুলো যেটা হচ্ছে আমাদের চোখের সামনে সারা ভারতবর্ষ জুড়ে,
এই কাণ্ড কারখানার জন্য কিন্তু ক্যাডাররা ভীষণ রকমভাবে বিরক্ত, এবং এই ক্যাডাররা পরবর্তী সময় কি করবে সেটা কিন্তু ভবিষ্যতে বলবে। এবং সেই জন্য কি নিউ জেনারেশন ককরোচ পার্টির দিকে ঝুঁকছে? একদমই তাই, তাই হ্যাঁ, অনেকেই তাই যে এরা এরকম করছে। এই যে আজকে মানে 4 তারিখের আগে যাদেরকে গালি গালাজ করে নির্বাচনে দাঁড়ালো, 4 তারিখের পরেই তারা গিয়ে দেখছি তাদের সাথে শেক হ্যান্ড করছে, গলা যে শিবলিঙ্গ সম্পর্কে যা কথা বলেছে, অবমাননাকর মামলা টামলা হয়েছে, তাকে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীজির সাথে ব্রেকফাস্ট করছে বা লাঞ্চ করছে বা ডিনার করছে। এইটা মেসেজটা তাদের নিচু তলায় খুব খারাপ যাচ্ছে, তাই খারাপ যাচ্ছে খুব। কারণ দেখো, এরা তো আর মারাদোনা না যে আমি এখান থেকে ছেড়ে নাপোলিতে চলে গেলাম, বা পেলে না যে আমি স্যান্টোস ছেড়ে ওখানে চলে গেলাম, বা রোনাল্ডোও নয় বা একদল থেকে, বা এরা আইপিএল এর প্লেয়ারও নয় যে আজকে এখানে থাকছি পরের দিন আমি লখনৌ চলে যাচ্ছি বা কেকেআরে থাকছি। কারণ ওখানে তো পরিষ্কার একটা টাকা ইনকামের লক্ষ্য, এখানেও টাকা ইনকামের লক্ষ্যটাই মেইন। কি একদমই তাই। এরা তো কেকেআরে থাকছে কিংবা রাজস্থানে যাচ্ছে, সেটা হচ্ছে টাকা ইনকামের জন্য। এরা তো তা না, এটা তো সমাজসেবার কথা। কে বললো সমাজসেবা? ওটা তো একটা কঠিন, একটা সুগার কোট। তো সেই সুগার কোটটা বাইরে, কিন্তু আমরা এখন সুগার কোটটা ভেদ করে দেখতে পাচ্ছি অনেক কিছু। এইটা কিন্তু দল বদলে কিন্তু অনেক সময় লাভ হয়, জানো তো। কীরকম বলছি, তুমি একজনের নাম বলছি যিনি জার্মানির মানে সমাজতান্ত্রিক পার্টির সদস্য হিসেবে জীবন শুরু করেছিলেন। আমি জানি তুমি কার কথা বলছো। এবং তিনি পরে জার্মানির শাসক হয়ে গেলেন, সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেলেন, পরে কুখ্যাত হয়ে গেলেন। উল্কার মতো তার উত্থান হলো দল বদলানোর পরে। হ্যাঁ, অ্যাডলফ হিটলার। ঠিক, হেইল হিটলার। হ্যাঁ, দল বদলানোর পরে যেমন একজন মানুষ উল্কার মতো উঠতেও পারে, আবার উল্কার মতো পতনও হতে পারে। এবং এই বিষয়ে তোমাকে একটা ইনফরমেশন দেই, চার্লি চ্যাপলিন আর এই ভদ্রলোক যার কথা বলছো, দুজনের একই দিনের জন্মদিন। কিন্তু চার্লি চ্যাপলিনের জন্মদিন সারা পৃথিবীতে পালিত হয়, হিটলারের জন্মদিন সারা পৃথিবীতে সেটা আমি জানিও না। জানো তুমি তো জানোই হিটলারের জন্মদিন কেউ পালন করে? কেউ করে না, পৃথিবী জুড়ে কেউ করে না। এমনই হবে এদের। তো তুমি তার মানে একটা জিনিস বলতে চাইছো যে রাজনীতিকদের সম্পর্কে যে আড্ডায় তুমি যেখানে সারাদিনে মেশো বা দিনের শেষে তো আড্ডা দাও, সেখানে কখনো খুব ভদ্র কোনো বিশেষণ ব্যবহার হচ্ছে না, একদমই না। মানে অমুক কামানো, বুঝছো তো, এরকম হয়। মানে 2 অক্ষর 4 অক্ষর দিয়েই তাদের নাম এর আগে এই বিশেষণটা ব্যবহৃত হয়। এটা তো আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক যে তারা আমাদের দেশ চালাচ্ছে, সরকার চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তাদের সম্পর্কে যদি এরকম কথা বলা হয়, এটা আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। এটা পাল্টাতে হবে। তো আমরা তো দুর্ভাগাই। ও হেমোর দুর্ভাগা দেশ। তবে কবে বলে গেছে হেমোর দুর্ভাগা দেশ যাদের করেছো তুমি অপমান? কি জানো কবিতাটা বলো? হেমোর দুর্ভাগা দেশ যাদের করেছো তুমি অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার। কিভাবে অপমানে হতে হবে তাহাদের সবার সমান? আমরা কিভাবে হব সেটা দিন আগামী বলবে সেটা। তার মানে হবে রাজনীতিকরা যারা এই ধরনের 2 নম্বরই পলিটিক্স করেন, তাদের সাবধান হওয়ার সময় এসে গেছে। একদম। সেটা কে সেই বার্তাটা দিল? দিল্লির যন্তর মন্তর। একদম ককরোচ পার্টি। তুমি বলো না, ককরোচ পার্টিকে বলা হলো ডিপ ফেক, আমেরিকা অমুক তমুক বিদেশি শক্তির হাত। বিদেশ মন্ত্রক বললো না, কোনো বিদেশি শক্তির মধ্যে নেই। আমি ধরলাম অভিযোগটা ঠিক, আমেরিকার পেছনে আছে। আমেরিকার প্রেসিডেন্ট সব থেকে বড় বন্ধু কাকে মনে করে? না, আমার কথা শোনো, তাহলে সারা পৃথিবী ঘুরে আমাদের যে একজন গুরুদেব আছেন, তিনি সারা পৃথিবী ঘুরে কি করছেন? সেই গুরুদেবকেই তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে গলা জড়িয়ে ধরে বন্ধু, একদম প্রিয় বন্ধু বলে, ওকে প্রিয় বন্ধু বলে, ও একে প্রিয় বন্ধু বলে। আন্তর্জাতিক কূটনীতি কোথাও ফেল করে যাচ্ছে নাকি? কূটনীতি এগুলো কোনো কূটনীতি হচ্ছে না। এটা হচ্ছে, তুমি আমার থেকে ভালো জানো, মানে এটা হচ্ছে আসলে কি জানো তো, মানে খুব ভেরি রিসেন্ট আমাদের সংসদে কিছু বিল পাস করতে হবে। সেই বিল পাস করার জন্য বাকি সবাইকে, সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য বাকি কে আমার বিরুদ্ধে কে, এগুলো বাদ দাও। এই বিল পাস করার পরে দেখবে এদেরকে লাথি মারবে। আদৌ যদি বিলটা পাস হয়? আদৌ না, বিল পাস হবে, তারই প্রস্তুতি চলছে তো। অন্য সব কিছু বাদ, কিন্তু এই মুহূর্তে তুমি দেখো আমাদের রাষ্ট্রে অন্য সমস্ত কিছু বাদ। তেলের দাম,
কোনো E20, কিচ্ছু গ্যাসের নেই, দাম, কোনো কিচ্ছু নেই। নিত্য প্রয়োজনীয় সবজি, এখন দুধের দাম, এখন হচ্ছে পাখির চোখ হচ্ছে আমি যা যা বিল আনবো সেই বিলগুলো পাস করতে হবে, তারপর কি হবে হবে। শিক্ষানীতির সংস্কারের জন্য ইয়াং ছেলেমেয়েরা নেমেছে যে এইভাবে হয় নাকি? একটা প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেলে বলছে 1 লাখ টাকা লাগবে, ভয়ঙ্কর, নার্সারি স্কুলে। ভয়ঙ্কর, ভয়ঙ্কর, এটা হয়? ভয়ঙ্কর। তো রাজনীতি এইভাবে ওতপ্রোতভাবে আমাদের প্রতিটি পদক্ষেপে যুক্ত হয়ে রয়েছে, সেটা কল্যাণের কথায় স্পষ্ট হয়ে গেল, আমার কথা না, মানে আমার অভিজ্ঞতার কথা। ওনার অভিজ্ঞতার কথায়। তো আমরা আজ এখানেই শেষ করছি। আমুদরিয়ার এই এখনকার রাজনীতি বিভাগে আপনিও যোগ দিতে পারেন। সেই জন্য আপনাকে যোগাযোগ করতে হবে 9832494941-এ। হোয়াটসঅ্যাপ করতে পারেন 9832494941-এ। আমুদরিয়া নিউজ আপনার সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।